আমেরিকা আর ইসরায়েল মিলে হামলা চালাইছে ইরানে। ইরান হামলা চালাইছে কাতার, কুয়েত এবং হচ্ছে আবুধাবিতে। আর বাঙ্গু সমাজের কিছু বাঙ্গু ঢাকা শহরের রাস্তায় মনে করেন নাইমা হেভি মিছিল মিটিং করতেছে। কারণ খামিনি মরলো কেন, তারেক রহমান জবাব দাও। তো গাইজ, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও। অ্যান্ড এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও, যেটা হলো তিতা কথা নামে আমরা একটা এপিসোড রান করতে যাচ্ছি, যেটা এখানে সমাজের সচরাচর যে সত্যগুলো আমরা বলে থাকি, যে সত্যগুলো চলমান, সেই সত্যগুলো যাতে কথা হয় না, সেই সত্যগুলো নিয়ে আমরা কথা বলবো এখানেই। কারণ সত্য সবসময় তিতা হয়, যেটা হচ্ছে আমাদের সমাজের একটা প্রবাদ বাক্য। সে- সেই তিতা সত্যগুলোকে নিয়ে আমরা আজকে ডিসকাশন করবো, এবং আজকের এই ভিডিওটা আমরা দুটা পর্বে ভাগ করবো, মানে দুটা ভাগ থাকবে। একটা প্রথম পার্ট হচ্ছে ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ, এবং আরেকটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এনসিপির মৃত্যু। সো ইতিমধ্যে আপনারা সবাই জানা গেছেন যে আমেরিকা এবং ইসরায়েল মিলে একক মানে মিলেমিশে একাকার হয়ে তারা ইরানের উপর হামলা চালাইছে, এবং এখন পর্যন্ত টেলিভিশনগুলো, বাংলাদেশের টেলিভিশনগুলো এবং ইরানের একটা সংবাদ মাধ্যম থেকে জানা গেছে যে খামিনির কে তারা মেরে ফেলছে। তো যদিও এটা যুদ্ধের কোনো কৌশলও হতে পারে। এর ফাঁকে ঢাকা শহরের রাস্তায় মনে করেন 2 দিন ধরে ধুমায়া মিটিং মিছিল হচ্ছিল। প্রথম দিন মিটিং একটা মিছিল হয়েছে ধানমন্ডিতে, যেখানে আমার 1.5 ঘন্টা সময় নষ্ট করছে। দ্বিতীয় দিন দেখলাম যে জামাত ইসলাম একটা মিটিং করতেছে, বিশাল বড় এক মিছিল করছে, এবং সেই মিছিলে তারা হচ্ছে স্লোগান দিচ্ছে বিএনপির বিষয় আশয় নিয়ে, যে খুবই হাস্যকর ছিল। মানে আসলে এরা কি খায়, মানে কি হাইগা খায়, হ্যাঁ। যাই হোক, আমরা সেদিকে না যাই। এবার তৃতীয়ত আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে ইনকালাব মঞ্চের হাদি মরার পরে দেখলাম যে ইনকালাব মঞ্চ উল্টাপাল্টা কাজ করা শুরু করে দিছে, যেটা হচ্ছে ইনকালাব মঞ্চ সেম ইরান ইসরায়েলের আধিপত্যবাদ নিয়ে যেই হামলা চালাইছে, সেই হামলা নিয়ে তারা কথা বলতেছে, এবং সেখানেও তারা ভারতের কথা বলতেছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে ভাই, ইরান ইসরায়েল হামলা চালাইছে, এটা নিয়ে হ্যাঁ তুমি প্রতিবাদ জানাইতে পারো, তুমি স্মারকলিপি পাঠাইতে পারো, তুমি সোশ্যাল অ্যাক্টিভিটি করতে পারো, তুমি তোমার কাছে যদি মিসাইল, গ্রেনেড, মানে ড্রোন, যুদ্ধ বিমান এগুলো থাকে, তুমি এগুলো পাঠায় দাও ইরানের পক্ষে, বা তুমি যে দলের দেশের পক্ষে থাকো সেই দেশে। খুদাই ঢাকা শহরের রাস্তায় কেন ভাই? এই দেশটা, এই শহরটা, এই দেশের মানুষগুলো আর কত টর্চার সহ্য করবে? যে আসবে সেই মানে টর্চার করতেছে। এই কারণে আসলে 1984 বা এনিম্যাল ফার্মে হচ্ছে রাইটার লিখে গেছিল যে মানুষ মাত্রই হচ্ছে ফ্যাসিস্ট। আহ, আসলে মানুষ মাত্র ফ্যাসিস্ট। কারণ হচ্ছে দেখেন, আপনি একটা মেয়ে নর্মাল ড্রেস পরতেছে, আপনি সে তাকে নিঃসন্দেহে একবার ধুমায় গালিগালাজ করতে পারতেছেন, তাকে নর্তকী টর্তকী বানাই দিচ্ছেন। বাট আমি যদি আপনাকে আপনার বউ বা আপনার বোনকে নিয়ে কথা বলি, বলি যে আপনার বোন এই একটা থার্ড ক্লাস মেয়ে, একটা এই টাইপের, তখন আপনার কিন্তু হেভি ইগোইস্টিক লেগে যাবো। এখন আপনার বউ যে জামা পড়ছে, সেই জামা আমার পছন্দ নাই হতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে ঢাকার শহরের মানে কল গার্ল বা প্রস্টিটিউট যারা আছে, তারা হচ্ছে এই টাইপের ড্রেস পরে। বাট আপনি সেটা মানতে রাজি না। এটার একটা উদাহরণ দেই। আমি 2018 সালে রাতের 1:30 কি 2টার দিকে হচ্ছে একটা প্রোগ্রাম ছিল ইয়েতে, শেরাটনে। সেখান থেকে আমি ব্যাক করতেছি বাসায়, তো রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই। তখন আমি হাঁটতেছি আর ভয় পাচ্ছি, কারণ আমার ব্যাগে মানে কাঁধে একটা ব্যাগ ছিল, ব্যাগে একটা ম্যাকবুক ছিল, একটা ক্যামেরা ছিল, আরও প্রয়োজনীয় জিনিসপত্র তো ছিলই। আর একটা পার্টস আছে, পার্টসের মধ্যে আমার কার্ড টার্ড সব কিছু আছে। তো আমি হাঁটতেছি, কিছুক্ষণ পরে দেখলাম যে মোটামুটি বনানী থেকে যখন আমি বেরোচ্ছি, বনানীর মোড়ে কিছু বোরকা টোরকা পরে ভদ্র মানুষ দাঁড়ায় আছে। তো আমি চিন্তা করলাম, যাক এত রাতে, ট্রু একবার সত্য কথা বলতেছি, তখন পর্যন্ত আমি চিন্তা করলাম যে এত রাতে যাক, মানে যেহেতু এই টাইপের মানে পর্দা পর্দা করা মানুষগুলো যাতে আসে, তার মানে রাস্তাটা সেফ। ভাই এরপরে লাগলো বিপত্তি। আমি যখন রাস্তা মানে তাদের কাছাকাছি আসলাম, তারা আমার একজন হাত ধরে ফেললো যে চল, লাগবে। আমি তো ভাই মানে ছাইড়া দেবা কাইন্দাবাসির মতো কিছু বুঝে ওঠার আগেই তারা টানাটানি শুরু করছে। পরে আমি মানে হাতটা একটা ঝাড়ি মারছি মাইরা, আমি এক দৌড়ে মহাখালী বাস স্ট্যান্ড। তো যাই হোক, সবসময় যে পর্দা করলেই মানুষ সেফ, বা পর্দা করা মানুষই খুবই ভদ্র, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে, আপনি যেরকম আপনার বউ এবং আপনার বোন, আপনার মাকে নিয়ে কথা বলাটা পছন্দ করেন না, সো সুতরাং আপনি আরেকটা মানুষকে নিয়ে কথা বলা উচিত হবে না। তো আমাদের আজকের আলোচনা যেটা ছিল, সেটা হচ্ছে ইরান ইসরায়েল এবং আমেরিকার ত্রিমুখী একটা সংঘর্ষ চলতেছে, এবং বাঙ্গু সমাজ মনে করেন ফেসবুকে ফাটাই দিতেছে যে এই মুহূর্তে মুসলিম বিশ্ব এক হয়ে যাওয়া দরকার, এই মুহূর্তে মুসলিম বিশ্ব যদি এক না হইতে পারে তাহলে মুসলিম বিশ্ব শেষ। তাদের জন্য আমার কাছে কিছু মানে বলার যেটা বাক্য, সেটা হচ্ছে ভাই, মুসলিম বিশ্ব তো এক আছে। মুসলিম বিশ্ব, সারা মুসলিম দুনিয়া এক আমেরিকার গোলামি করার জন্য, একমাত্র ইরান ছাড়া।
এবং ইরান কখনো মাথা নত করে না। খামেনির কাছ থেকে অনেক কিছু শিখার আছে সে মৃত্যুর আগ পর্যন্ত, যদি সে মারা যায়। আর যদি যুদ্ধের কৌশল হয় সেটা ডিফারেন্ট, যদি এখনো তার লাশ আমাদের মানে প্রকাশ আনে নাই। ইরানে 40 দিন একটা রাষ্ট্রীয় শোক মানে ঘোষণা দিছে। এখন এগুলো যুদ্ধের কৌশল হতে পারে, হয়তো ইরান চাইতেছে না যুদ্ধ করার জন্য, বা যুদ্ধের কৌশলটা ডিফারেন্ট ভাবে কিছু আনার জন্য। তো এই কারণে তারা রাষ্ট্রীয় শোক ঘোষণা করতে পারে, যেহেতু খামেনির লাশ এখনো দেখায় নাই। সো আমরা এখন শিওর না। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মানে জাতীয় বিপি যারা হইছে, ডাকসু, তারা কালকে দেখলাম যে মানে চমৎকার লেভেলে গায়ে জানাজা পড়েছে ভাই। মানে এরা যে কি পায় আর কি খায় আল্লাহ ভালো জানে। তো আমার আসলে এগুলো নিয়ে দেখতে দেখতে আমি মানে হতাশ, যে পৃথিবী যেখানে, সারা ওয়ার্ল্ড যেখানে তাদের সামরিক মানে শক্তি বাড়াচ্ছে, যেখানে তারা গবেষণা করতেছে, সেখানে আমাদের বাঙ্গু সমাজ হচ্ছে রাস্তায় নেমে শাহবাগে প্ল্যাকার্ড নিয়ে নেমে যাবে। কেউ শাহবাগে নামবে, কেউ বাইতুল মোকাররমের সামনে নামবে, কেউ ধানমন্ডি নামবে। যাই হোক, আলটিমেটলি এই শহর এবং এই দেশের মানুষের উপরে এটা মানে রোলার কোস্টার চালাবে তারা। এটা হচ্ছে তাদের নিয়ম। তো ইরানের যদি খামেনি যদি মারা যায়, খামেনিকে মারলো কারা? আমাকে যদি বলেন, আমি বলবো যে খামেনিকে মারছে মুসলমান বিশ্ব। কারণ হচ্ছে মুসলিম বিশ্ব এই যাবৎকালে বহুবার ইরানকে, মানে যখন আমি ইরানকে আমেরিকা স্যাংশন দিছে, যখন ইরানকে সারা ওয়ার্ল্ডের অন্যান্য দেশগুলো স্যাংশন দিয়ে দিছে, তখন এদের সাথে তাল মিলায়া মুসলিম সমাজ কিন্তু ইরানের পাশে না দাঁড়ায় ওদের পাশে দাঁড়াইছে। আর এর একটা মূল কারণ ছিল শিয়া সুন্নির মারামারি। কারণ হচ্ছে আমাদের মুসলমানদের মধ্যে সব থেকে বেশি মারামারিটা হয় শিয়া সুন্নি নিয়ে। আপনি যদি একটু হিন্দু ধর্মের দিকে তাকান, হিন্দু ধর্ম প্রচুর গোত্র আছে, বাট তারা কিন্তু তাদের মানে ধর্মীয় সত্তার জায়গাতে তারা এক। তারা নিজেরা নিজেরা ঝগড়াঝাড়ি যাই করে সেটা প্রকাশ্যে আসে না। আর এর থেকে বড় অ্যাগ্রেসিভ যেটা, যেটা হচ্ছে ইহুদি, মানে জিউস। তো এরা কিন্তু সারা পৃথিবীতে এখন মোটামুটি ভালো একটা পজিশনে আছে, মানে অর্থ, বিত্ত এবং হচ্ছে টেকনোলজিতে, যেটা হচ্ছে ইসরায়েলকে দেখলে আপনারা বুঝতে পারতেছেন। তো ইসরায়েলের কিন্তু সকল মানুষ ইহুদি না, এটা আপনাকে মনে রাখতে হবে। ইহুদিদের মধ্যে দুটা পার্ট আছে, একটা হচ্ছে জিউস, একটা হচ্ছে জায়োনিস্ট। তো জিউস হচ্ছে যারা মুসা আল্লাহ সাল্লামের মানে তারা যে ইয়া করে, মানে জন্মসূত্রে যারা ইহুদি তাদেরকে জিউস বলা হয়। আর জায়োনিস্ট হচ্ছে একটা মতবাদ, জায়োনিজম, জায়নবাদ, এগুলো একটা মতবাদ। এই মতবাদটা হচ্ছে বিশ্বাস করে যে ইহুদিদের একটা মানে স্বাধীন ভূখণ্ড থাকা উচিত, ইহুদিদের একটা মাতৃভূমি থাকা উচিত, ইহুদিদের একটা রাষ্ট্র থাকা উচিত। এই টাইপের এই মতবাদটার সাথে যে একমত, সেটা ইহুদি হইতে হবে বিষয়টা এরকম না। ইহুদি হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, হোয়াট এভার, সবাই করতে পারে। এবং এটা নিয়ে আপনি যদি ফ্ল্যাশব্যাকে চলে যান, সেটা দেখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কারে যখন হিটলার ইহুদিদেরকে মারতেছিল, তখন এই জায়োনিস্ট যারা আছে, এখনকার ইসরায়েলে যারা আছে, তারা হচ্ছে ইসরায়েলকে বুঝাইতে সক্ষম হয়েছে এবং হচ্ছে আমেরিকাকে বুঝাইতে সক্ষম হয়েছে যে আমরা এটা চাচ্ছি। এবং হচ্ছে ইহুদিদেরকে তারা বুঝাইতে সক্ষম, মানে বুঝাইতে চাইছিল যে, এবং বুঝাইছে যে দেখো, তোমাদের তো একটা দেশ দরকার এবং আমরাই তোমার বন্ধু, পৃথিবীতে আর কেউ তোমার বন্ধু নাই। এইটা যে কনভেন্স করে তারা যে ইয়া করে ফেলছে, এটা বিশাল একটা মানে ইতিহাসের বিষয় আসলে, আমরা সেদিকে না যাই। তো যে বিষয়টা হলো কি, এখন ওদের মধ্যে কিন্তু মারামারি, দেখেন ওদের মধ্যে কিন্তু আপনার কট্টরপন্থী ইহুদি যারা আছে, ইহুদিদের তিনটা প্যাটার্ন আছে। একটা হচ্ছে অর্থোডক্স, আর একটা হচ্ছে আপনার রক্ষণশীল, যারা কনজারভেটিভ বলা হয় যাদেরকে, আর একটা হচ্ছে সংস্কারবাদী, রিফর্ম। নতুন করে আরেকটা মতবাদ তারা বিশ্বাস করতেছে, সেটা হচ্ছে পুনর্গঠনবাদী, যেটা হচ্ছে আপনার রিকনস্ট্রাকশনিস্ট বা এই টাইপের কিছু বলা হয়। এরা হচ্ছে বিশ্বাস করে যে আধুনিকায়ন, ধর্মের আধুনিকায়ন বা ইহুদি ধর্মের আধুনিকায়ন করা উচিত। এরা এই মতবাদে বিশ্বাসী। তো এদের মধ্যে কিন্তু মারামারি হয় না, এত কাটাকাটি খুনাখুনি হয় না। আর যদিও হয় সেটা মিডিয়াতে আসে না, কারণ মিডিয়াগুলো কন্ট্রোল করে কিন্তু ইহুদিরা। সো তাদের বদনামগুলো তারা দেয় না। যেমন আমি এখন যে ভিডিওটা কথা বলতেছি এবং যে ভিডিওটা আপলোড করব ইউটিউব, ফেসবুক, দুটাই তাদের মাল। সো যে কোনো মুহূর্তে তারা স্ট্রাইক দিতে পারে, যে কোনো মুহূর্তে তারা ব্যান করে দিতে পারে। আর একটা মজার বিষয় হচ্ছে, দেখেন আপনি যদি আপনার ভিডিওতে একটু ভালো করেন, দেখবেন যে আপনার বহু ভাই ব্রাদার আসছে, তার মতের সাথে যাচ্ছে না, কিংবা সে হুদাই কোনো কারণ নাই, সে হচ্ছে আপনার এখানে এসে কপিরাইট ক্লেম করবে। তো এটা হচ্ছে মুসলমান সমাজের সব থেকে বড় দুর্বলতা। এবং এই শিয়া সুন্নির মারামারি তো বিশাল আকারে। আজকে যারা দেখলাম যে বাঙ্গু সমাজের আমাদের মেলা মানুষ, তারা হচ্ছে খুবই হাউকাউ করতেছে। অথচ 2004 থেকে 2010 সাল যদি আপনি দেখেন, তখন দেখবেন যে ইরানের বিপক্ষে ঢাকা শহরের রাস্তায় বিশাল বিশাল মিছিল হয়েছে। এবং তার মধ্যে অন্যতম একটা মিছিল ছিল, সেটা হচ্ছে 2010 সালে, যেটা হচ্ছে আপনার কুয়েতের একজন শিয়া আলেম ইয়াসির আল হাবিব হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে একটা নিন্দনীয় মন্তব্য করছে এবং তার মৃত্যু উদযাপন করছে। হ্যাঁ, তো এটা করার প্রেক্ষিতে সারা পৃথিবীতে এটা নিয়ে প্রতিবাদ হয়েছে, যার প্রতিবাদের স্বরূপ ঢাকা শহরের বাইতুল মোকাররম থেকেও মনে করেন বিশাল একটা মিছিল হয়েছে এবং পুরো ঢাকা শহর হয়েছে এই মিছিলটা। তো এই যে অবশ্য তখন খামেনি কিন্তু একটা ইয়ে করছে,
একটা ফতোয়া দিছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং হচ্ছে সাহাবীদেরকে নিয়ে কোনো রকম কুরুচিপূর্ণ মন্তব্য, নিন্দনীয় মন্তব্য করা হারাম। আর সাহাবীদের থেকেও তো তার বেগম যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী তারা তো একটু আপার থাকে। তো যে বিষয় দেখেন আপনি ইরানের এই যে যুদ্ধ, ইরানের এই যুদ্ধ লাগাতে আপনি চিন্তা করতেছেন যে কি হবে না হবে। আচ্ছা ইরান মানে একটা শ্রেণী আমাদের বাংলাদেশে এখন আমি যেটা দেখতেছি একটা শ্রেণী আছে আচ্ছা ইরান ইসরায়েল যুদ্ধ লাগছে তাতে বাংলাদেশের কি। আরেকটা শ্রেণী আছে মনে করেন ইরানের খামিনের মূল্য কেন তারেক রহমান জবাব দেয়। তো এখন যে বিষয়টা হচ্ছে দেখেন আপনি যদি একটু বিহাইন্ড দ্য সিনে যান সেটা হচ্ছে ইরান ইসরায়েল বা আমেরিকা যদি যুদ্ধ লাগে তাহলে সারা পৃথিবীর অর্থনীতি কিন্তু ধস নামে। কারণ হচ্ছে পৃথিবীর অর্থনীতিতে যে তেল প্রডিউসের একটা বড় অংশ হচ্ছে মানে মধ্যপ্রাচ্য দেয়। তো মধ্যপ্রাচ্য যদি অস্থিতিশীল থাকে তাহলে সারা পৃথিবী অস্থিতিশীল থাকবে। এটা খুবই সাধারণ। এবং অলরেডি ইতিমধ্যে কিন্তু আপনি যদি এটা দেখেন হরমুজ প্রণালী কিন্তু বন্ধ করে দিয়েছে ইরান। ঘোষণা করে দিয়েছে হরমুজ প্রণালী বন্ধ। এবং এটা বন্ধ একদিনেই কিন্তু মোটামুটি হাহাকার শুরু হয়ে গেছে এবং যেটার মানে আপনি যদি একটু আ সারমর্ম দেখেন এবং প্রভাব দেখেন সেটা হচ্ছে গতকালকে ঢাকা স্টক এক্সচেঞ্জের যদি আপনি ইকুইটির বাজারের মূলধন দেখেন সেটা হচ্ছে ইকুইটি বাজারের মূলধন কমছে হচ্ছে প্রায় 8.5 কোটি টাকা। যেটা হচ্ছে সাধারণ যেই আমাদের মানে অ্যালগরিদম আছে যে মাপকাঠি আছে সেটা ক্ষেত্রে 2.31% কম। তার মানে অলরেডি আপনি চিন্তা করতেছেন অর্থনৈতিক বাজার কিন্তু মোটামুটি একটা ধাক্কা দিবে। এখন এই অর্থনীতি বাজারকে চাঙ্গা রাখার জন্য কি করতে হবে? কিছু করতে হবে না। আমরা যে পরিমাণ সহসভাপতি বানাইছি তাদেরকে আমরা প্রডিউস করে দিতে পারি ইরানে বা ইসরায়েলে বা আমেরিকাতে। কারণ হচ্ছে ভাই এদেরকে এক্সপোর্ট করে দিয়ে আমরা কিছু যদি টাকা পয়সা কামাইতে পারি এটা বাংলাদেশের জন্য ভালো। কারণ হচ্ছে আমাদের তো অস্ত্র নাই। আমরা তো এই যুদ্ধ লাগলে দেখেন যেমন করোনা হলে ব্যবসা কারা করে? ওষুধ কোম্পানিগুলো করে। পৃথিবীর প্রত্যেকটা সিগমেন্টাল ট্রামে বা বিপর্যয়ে কিন্তু বিজনেস আছে। এখন এই বিজনেসটা আপনি করতে পারতেছেন কিনা? আপনার রাষ্ট্র এটার জন্য প্রপার কিনা? যেমন যুদ্ধ যখন লাগে তখন সারা পৃথিবী কিন্তু স্থবির হয়ে থাকে। সারা পৃথিবী কিন্তু মানে একটা অস্থিতিশীলতার বিরাজ করে। তো ওই সময়েও কিছু দেশ কিন্তু খুব ভালো থাকে। কারণ হচ্ছে কারা ভালো থাকে? সারা হচ্ছে প্রচুর পরিমাণে অস্ত্র বানাইছে। যেমন আমি যদি রাশিয়ার কথা বলি, উত্তর কোরিয়ার কথা বলি, চীনের কথা বলি, তারা অস্ত্র প্রডিউস করবে, অস্ত্র সেল করবে। ইন্ডিয়া অস্ত্র-টস্ত্র বানায়, তারা অস্ত্র সেল করতে পারবে। বাট আমরা অস্ত্র না বানায় আমরা সহসভাপতি বানাইতেছি, আমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বিবি বানাইতেছি, আমরা হচ্ছে ছাগু বানাইতেছি। হ্যাঁ, প্রত্যেকটা ঘরে ঘরে বাংলাদেশে প্রচুর পরিমাণে ছাগলের চাষ হয় এবং এই ছাগলগুলো মারাত্মক লেভেলের ম্যামে করে ঢাকা শহরের রাস্তায় পড়ে। তো এখন এই যে তিতা কথার এই পর্বে মনে করেন আপনাদের খুবই খারাপ লাগবে কারণ হচ্ছে কথাগুলো আসলে শুনতে খুবই খারাপ। আসলে এটা কোনো রিজন নাই ভাই। ইরান ইসরায়েল যুদ্ধ লাগছে তুমি এখান থেকে সর্বোচ্চ দোয়া করতে পারো কারণ তোমার তো কোনো সক্ষমতা নাই। টেলিভিশনগুলো বাংলাদেশ টেলিভিশন যারা আছে টেলিভিশনগুলো খুললে আপনি খুবই মানে চমৎকার কিছু নিউজ পাওয়া যায়। প্রচুর বিশেষজ্ঞ বাংলাদেশের এবং একজন বিশেষজ্ঞ ওইদিন দেখলাম যে বলতেছে যে ইরানের এরকম একটা যুদ্ধ হবে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এরকম দুর্বল। মানে সে এমনভাবে বলছে তার বলার স্টাইলটা এবং বলার ধরন যেটা ছিল সে ধরনটা এমন ছিল যে ভাই ইরান ইজ নাথিং ভাই, এটা তো একবারে তুড়ি মেরলে উড়ে যাবো, মানে তুমি অনেক বিশাল কিছু। ভাই বাংলাদেশের আকাশে যদি মনে করেন নেপাল থেকে নেপালের সরকার চিন্তা করলো যে বাংলাদেশের আকাশে, নেপাল না আমি ভারতের কথাই যদি বলি, এই যে আমরা আধিপত্যবাদের কথা বলি ভারতকে আমরা ই করে ফেলবো সেগুলো ভাই কি করবেন আপনার কাছে কি আছে? হ্যাঁ, ভারতের মনে করেন একটা বিমান আসলো ঢাকা শহর ঢাকার রাস্তা আকাশে আইসা মনে করেন তারা চিন্তা করলো 300 পাবলিক বিমানের যাত্রী যারা আছে তাদেরকে ছাদ মানে বিমানের জানালা টানা খুলে দিয়ে বলবো যে তোরা এখান থেকে প্রস্রাব করে দেয়। ঢাকার মানে এয়ার ডিফেন্স সিস্টেম এই প্রস্রাব ঠেকাইতে পারবো না ভাই, ট্রুলি স্পিকিং প্রস্রাব ঠেকাইতে পারবো না। তো আমরা ঢাকার বাসিন্দা যারা আছি তারা হচ্ছে ওই প্রস্রাবগুলোকে বৃষ্টি মনে করে আমরা হয়তো উদযাপনও করতে পারি, ভিন্ন কিছু না, কারণ বাঙ্গু সমাজ তো অ্যাক্সিডেন্টগুলো আমরা লাইভে আসতে ব্যস্ত। তো এখন যে বিষয় হচ্ছে দেখেন ইরানের এই হত্যাযজ্ঞ আসলে মানে এই হত্যা কে করছে? ইসরায়েল। মানে ইরানের এই যে বিধ্বংসী বিমান অবস্থা এটা কি ইসরায়েল করছে? আমেরিকা করছে না, এটা মুসলিম বিশ্ব করছে। মুসলিম বিশ্ব কি করছে? যদি মুসলিম বিশ্ব একত্র থাকতো, মতবাদ থাকতে পারে, আপনার আকিদা আর আমার আকিদার মধ্যে একটা পার্থক্য থাকতে পারে, আপনিও কিন্তু দিন শেষে আপনি যে আল্লাহর বিশ্বাস করেন আমিও সেই আল্লাহ বিশ্বাস করি, হয়তো বা প্রসিডিউরটা একটু চেঞ্জ। আর যেমন বাংলাদেশে যে বিষয়গুলো নিয়ে খুব বেশি মারামারি হয় সেগুলো হচ্ছে নিয়ত বাঁধা নিয়ে, টুপি মাথায় দেওয়া নিয়ে, ওই দাঁড়ায়া কিয়াম করা নিয়ে। বাট বৃহত্তর মানে কেউ কিন্তু বলে না যে নামাজ 6 ওয়াক্ত। হ্যাঁ, সবাই নামাজ 5 ওয়াক্ত বলে, সবাই নামাজ পড়তে হবে সেটা বলে, সবাই এক আল্লাহ বলে, সবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে। তো এই যে এখানে কিছু মানে এই মতবাদগুলো নিয়ে আপনার পার্থক্য থাকতে পারে বাট এটা নিয়ে ঝগড়া করার কিছু নাই। যেমন আপনি আমার এক চাচা আছে, চাচা না চাচাতো ভাই আছে, সে প্রচুর অ্যাগ্রেসিভ ধর্ম নিয়ে এবং মানে সে সুন্নি টাইপের সুন্নি মতদর্শী, মানে কট্টরপন্থী সুন্নি এবং সে হচ্ছে আপনি নামাজের পরে যদি মুনাজাত না দেন, আপনি যদি দাঁড়ায় কিয়াম না করেন, কোনো কারণে আপনি যদি সুন্নত না পড়েন, সে প্রচুর অ্যাগ্রেসিভ, সে খুব ক্ষেপে যায়। তো আমি ওনাকে একদিন বললাম যে ভাই আপনি সৌদি আরব যায়েন না,
মানে আমি হজ উমরা করে আসার পরে আমি তাকে বলতেছি ভাই আপনি আর যাই করেন সৌদি আরব যায় না। পরে উনি বলতেছে কে, আমি বললাম যে আপনি সৌদি আরব গেলে আপনাকে সৌদি পুলিশ ধরে ফেলবে। তার কারণ হচ্ছে উনি যে পরিমাণ অ্যাগ্রেসিভ, আমার কাছে মনে হচ্ছে সৌদিতে আমি যখন উমরা করতে গেছি তখন আমার এক পাশে একজন দাঁড়াইছে, সে হচ্ছে আল্লাহ আকবর বলে নিয়ত ছাড়ি দিয়ে দাঁড়ায় আছে, আরেকজন মনে করেন নিয়ত বাঁধছে উপরে, আরেকজন একটা জায়গায় দাঁড়াইছে। এখন এই ভদ্রলোক তো এগুলো দেখে অভ্যস্ত না, সে হয়তো ওখানে গিয়ে যে নিয়তটা ছেড়ে দিয়ে সে অথবা তার নিয়ত ছেড়ে দিয়ে সে তার নিয়ত বান্ধা নিয়ে ব্যস্ত, তখন লাগবে একটা মারামারি, সৌদির মনে করেন পুলিশ তার ধরে লে যাবো। তাই তারা আমি বলছিলাম যে আপনি জানেন সৌদি যাই না, সৌদি গেলে একটা বিপদ হইতে পারে। পরে সৌদির পুলিশের সাথে তো আমাদের এরকম ভালো সম্পর্ক না, সৌদির আইন কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, আপনারা দেখা গেছে বাইরে জেল মেল দিয়ে দিব, আর বুড়া বয়সে আপনি জেল খাটবেন এটা আসলে আমরা সহ্য করতে পারবো না। তো এই যে বাঙ্গু সমাজের টোটাল ওভারঅল যে জায়গাটা সেটা হচ্ছে দেখেন আপনি এশিয়া সুন্নি মতবাদ নিয়ে মারামারি থাকতে পারে, বাট এটা নিয়ে মানে মারামারি বলতে কি একটা বিতর্ক থাকতে পারে, এটা নিয়ে ডিসকাশন হতে পারে, এটা নিয়ে এত কোন্দল মানে মুসলিম বিষয়, এবং এই কোন্দলতাগুলোকে ইউজ করা হচ্ছে গুপ্তচর বা অন্য দেশের ইয়াগুলো, তারা ডিভাইড অ্যান্ড রুলসে বিশ্বাস করতো, আপনাকে ছোট ছোট করে ভাগ করবে এবং তারপর শাসন করবে। এটা হচ্ছে ব্রিটিশ ল, ব্রিটিশের নীতি। তো ওই জায়গা থেকে আপনি যদি দেখেন দেখবেন যে এটা খুব অ্যাগ্রেসিভলি কাজ করতেছে এবং আমরাও এটাতে মানে হুম হুম করতেছি। যেমন আপনি যদি আহ, পাকিস্তান এবং আফগানিস্তানের এখনকার সংঘর্ষগুলো দেখেন তাহলে দেখবেন যে মানে এরা তৃতীয় পক্ষের এখানে একটা হাত আছে। আপনি যদি মানে মিশর বা অন্যান্য ইয়ে দেখেন, সৌদির দেখেন, আপনি মানে মূল ফ্যাক্ট হচ্ছে কি মুসলমান বিশ্ব গত 100 বছরে মানে খেলাফতের পর থেকে এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী প্রডিউস করে নাই। অথচ আপনি দেখেন বিজ্ঞানের বেশ কিছু জায়গায় বৃহত্তর জায়গায় কিন্তু মুসলমান বিজ্ঞানীদের একটা অবদান আছে। বাট গত লাস্ট 100 বছর আপনি একজন মুসলমান বিজ্ঞানীর নাম বলেন যে হচ্ছে একবারে মানে মুখ আপনি চোখ বন্ধ করে বলতে দিতে পারবেন, পারবেন না, নাই। আপনি 100 বছরে একজন মুসলমান দার্শনিকের নাম বলতে পারবেন না, একজন 100 বছরে মুসলমান আহ, কিছু একটা আবিষ্কার করছে এরকম কিছু কথা বলতে পারবেন না, মানে খুব ভালো মানের সিনেমা বানাইছে এরকম কিছু তো এই যে জায়গাটা মুসলমানরা যেমন বিশেষ করে বাংলাদেশে বা এশিয়া সাবকন্টিনেন্টালে যেটা হচ্ছে কি ইসলামটাকে তারা ওয়াজের মাঠে নিয়ে গেছে। এখন ইসলাম তো ভাই ওয়াজের মাঠের জিনিস না, শুধুমাত্র ওয়াজের মাঠের জিনিস না। ইসলাম ধর্ম, ইসলাম কালচার, ইসলাম ইসলাম একটা সভ্যতা, ইসলাম একটা জীবন ব্যবস্থা। আপনি কিভাবে চলবেন কিভাবে চলবেন আপনারা যদি এটা খুব সূক্ষ্মভাবে দেখেন, যেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনের প্রথমবার মানে উনি নবুয়ত পাওয়ার পরে প্রথম যে যুদ্ধটা হয় সে যুদ্ধ আর একবারে উনার জীবনের শেষ সময়কারের যুদ্ধের মধ্যে একটা পার্থক্য আছে। প্রথম যুদ্ধগুলো একটু গুপ্তচর ভিত্তিক যুদ্ধ হতো, পরেরগুলো হচ্ছে ফ্রন্ট লাইনের যুদ্ধ হতো। এখন ফ্রন্ট লাইনের যুদ্ধ কারণ হচ্ছে কি তখন অলরেডি মুসলমানদের সৈন্য সামর্থ্য অনেক বাইরে গেছে, অস্ত্র বাইরে গেছে এবং অস্ত্র প্রণালীতে অনেক স্ট্রং হয়ে তাদের অর্থনৈতিকভাবে তারা শক্তিশালী, এবং তারা মোটামুটি দুনিয়াকে জানান দিতে পারছে যে হ্যাঁ আমরা একটা শক্তিশালী মানুষ। যার কারণে অনেকে তাদের সাথে যুদ্ধই করতো না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনেক গোত্র যুদ্ধই করতো না, ইহুদি গোত্র অনেক খ্রিস্টান গোত্র দেখবেন যে আপনি যদি হিস্ট্রি পড়েন, হিস্ট্রি তো পড়ে না কেমনে বুঝবো, তো হিস্ট্রি আপনি যদি দেখেন যুদ্ধ করতো না ওরা, হচ্ছে যখন যুদ্ধের একটা মানে আলোচনা শুরু হতো তখন তারা আইসা বলতো যে ঠিক আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে আমরা আপনাকে ট্যাক্স দিব, মানে যেটা হচ্ছে যে নিয়ম ছিল সেই নিয়মে আমরা কর দিব করে, বাট আপনি আমাদেরকে রক্ষা করবেন, আমরা সংঘাত চাই না। তো এই যে জায়গাটা দেখেন আপনার কাছে নত হচ্ছে, আর আমরা এখন কি করতেছি, এখন মুসলমান বিষয় কি করতেছে যাই আমেরিকার কাছে ধর্ণা দিচ্ছে। তো এই যে মুসলমান বিষয় এক হয়ে বলতেছে, মুসলমান বিষয় কিন্তু এক আছে, আপনি সারা পৃথিবীর মুসলমানরা কিন্তু এক আছে আমেরিকার কাছে, আমেরিকার পা চাটার জন্য একমাত্র ইরান ছাড়া এখন পর্যন্ত আলাদা। তো এই ইরানকে আমরা হত্যাযোগ্য আমরাই করে তুলছি, ইরানকে আমরা প্রতিনিয়ত একগোড়া করে দিছি। এখন আপনি মুসলমান বিশ্বে একমাত্র যদি কোনো দেশ থাকে এবং মধ্যপ্রাচ্যের একমাত্র প্রভাবশালী মুসলিম দেশ হচ্ছে ইরান, যারা হচ্ছে মোটামুটি সামরিক শক্তিতে মানে মোটামুটি সক্ষম, ভালো মানের শক্তিশালী হয়েছে তারা। এখন তাদের অবস্থা যদি এরকম হয়, তাদের যদি ধর্মীয় খামেনি যদি সত্যিকারে মারা যায়, তাদের ধর্মীয় নেতাকে যদি এইভাবে এত সিকিউরিটির পরও মারতে পারে, তাহলে আমার দেশ ভাই এটা জাস্ট এইভাবে একটা তুলে দিবে, আমার দেশ শেষ। এটা খুবই নর্মাল। এবং সৌদি টৌদি ওইগুলো তো আরো মানে পাচারা গোলাম, ওগুলোর কথা কইলাম। এখন আপনি কি প্রডিউস করছেন, কিছুই প্রডিউস করেন নাই। আপনি সহসভাপতি ছাড়া বাংলাদেশে আহামরি কোনো কিছু প্রডিউস হচ্ছে না। আপাতত সহসভাপতির ব্যবসা খুব ভালো চলতেছে, হ্যাঁ, এর বাইরে কোনো কিছু ভালো চলতেছে না। তো এখন আপনি মুসলমান বিশ্বের কোনো আবিষ্কার নাই, কোনো সামরিক শক্তি নাই, একটা স্পেশালিটি নাই, নিজেরা নিজেরা কামড়া কামড়ি করতেছে কি নিয়ে, তুই নিয়ত বাঁধছস আমি নিয়ত বাঁধি নাই, তুই মুনাজাত দিছিস আমি মুনাজাত দিই নাই, তুই দাঁড়ায় সালাম কিয়াম করছস আমি কিয়াম করি নাই, এই যে চুতি আমি এগুলা নিয়ে মনে হয় মুসলমান বিশ্বের বেশ ব্যস্ত। আর আমাদের মোটামুটি ধর্মীয় গুরু যারা আছে বাংলাদেশের ধর্মীয় যারা আছে তারাও মনে করেন ওয়াজের মাঠ ছাড়া কিছু বলে না, ওয়াজের মাঠে যায় জি বলেন কিনা ঠিক আছে কিনা, হ্যাঁ, এর বাইরে আর কিছু নেই। মানে ন্যূনতম সমাজের যে একটা বিজ্ঞান সাহিত্য সংস্কৃতি সভ্যতার যে একটা ব্যাপার আছে সেটাকে তারা ভুলে গেছে।
এবং সব থেকে একটা মজার বিষয় হচ্ছে আমাদের দেশে যেরকম আমাদের দেশে যে আপনি ব্লগার বলেন, ব্লগার বললেই মনে করেন ও ব্লগার এ নাস্তি, অথচ পৃথিবীতে মানে বৃহত্তম এবং সব থেকে বড় এবং প্রথম দিককার ব্লগ হচ্ছে মানে ইসলাম নিয়ে একটা ব্লগ ছিল। তো এখন এরকম ইসলাম নিয়ে প্রচুর ব্লগ আছে যেখানে মানুষ ইজিলি ইসলামের বিষয় অ্যাক্সেস করতে পারে। এখন আপনি যে এটা ফেসবুক বানান, আপনি ফেসবুকে কথা বলতেছেন, ফেসবুক বানাইছে ওরা। আপনি ইউটিউবে কথা বলছেন, ইউটিউব বানাইছে ওরা। আপনি ফেসবুকে এসে ওদের হত্যা চাচ্ছেন, মানে ওদের প্ল্যাটফর্মে এসে ওদের হত্যা চাচ্ছেন, তো ওরা তো ওরাকে মানে মিনিমাইজ করে দিবে, আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে, অ্যাকাউন্টের রিচ কমাই দিবে, খুবই নর্মাল বিষয়। তো যাই হোক, এখন আপনার আমরা কি করতে পারি? আমরা করতে পারি হচ্ছে আমরা এখান থেকে বাংলাদেশকে আগে মোটামুটি শক্তিশালী করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে এই যে বাঙ্গুগিরি, যে ঢাকার শহরের রাস্তায় ব্লক করে দেওয়া, ১.৫ ঘন্টা ২ ঘন্টার জন্য মিছিল দেওয়া, গায়েবানা জানাজা করা, এইসব চুতি আমি ছাইড়া দেওয়া ভাই, কাজের প্রোডাকশন মানে প্রোডাক্টিভিটি কিছু করেন, রাষ্ট্র এবং জনগণের কল্যাণে কিছু করেন। তার কারণ হচ্ছে এই রাষ্ট্র আসলে অসহায়, কারণ এই রাষ্ট্রের আসলে কিছু নাই। আর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রতি নামাজের পর দোয়া করতে পারেন আল্লাহর কাছে, কারণ একমাত্র উনি সবকিছু করতে পারে। তো ইরানের একটা নিউজ দেখতেছিলাম গতকালকে, সেটা হচ্ছে খামেনির একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা হচ্ছে বিকালের প্রোগ্রাম, মানে সন্ধ্যার প্রোগ্রাম, মানে সন্ধ্যার একটা মিটিং ছিল, সেটা সকালে হয়ে গেছে। দেখেন, এই খবরটাও নাকি ইসরায়েল এবং আমেরিকার কাছে ছিল। তো গুপ্তচর কি পরিমাণ স্ট্রংলি কাজ করছে ওখানে। ইরান কিন্তু মানে ইরানের মানুষই কিন্তু হেল্প করছে এবং একটা শ্রেণী কিন্তু মানে উদযাপনও করছে ইরানে। এবং যারা উদযাপন করছে তাদেরও একটা হিস্ট্রি আছে, তারা ইরানের একটা ফ্যাসিস্টের ছেলে এখন এটাকে লিড দিচ্ছে। ইরানের সাবেক যে ফ্যাসিস্ট ছিল, স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচার নেতার ছেলে লিড দিচ্ছে। যাই হোক, তো এই যে ইরান এই গুপ্তচর বৃত্তিটা কি পরিমাণ স্ট্রংলি, এখন এই যখন নিউজটা দেখছি তখন আমার কাছে একটা মানে খবরের কথা মনে পড়ছে বাংলাদেশে, যেটা হচ্ছে জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিল তখন এখনকার মানব জমিনের সম্পাদক মেবি উনি দৈনিক সংবাদে একটা রিপোর্ট করে, যে রিপোর্টটা ছিল যে মন্ত্রিসভায় কোরআন ধরে শপথ করছে সবাই, এবং শপথ করার উদ্দেশ্য হচ্ছে তথ্য প্রচার করবে না তারা, তথ্য পাচার করবে না, দেন হচ্ছে দুর্নীতি করবে না, কর্মতে ফাঁকি দিবে না, কাজে ফাঁকি দিবে না, এই টাইপের কিছু বিষয় নিয়ে জিয়াউর রহমান সকল মন্ত্রীকে মানে শপথ করাইছে। এখন এটা করার উদ্দেশ্য ছিল যে এর কিছুদিন আগেই নাকি একটা গ্যাসের দাম বাড়া নিয়ে মন্ত্রিসভায় একটা আলোচনা চলতেছে, তো একজন মন্ত্রী উঠে গিয়ে টয়লেটে গেছে, টয়লেটে যায় সে একটা ফোন দিয়ে চট্টগ্রামে বলে দিছে যে মন্ত্রিসভায় আলোচনা হচ্ছে গ্যাসের দাম বাড়বে। এখন এটা যেহেতু বিলিয়ন ডলারের একটা বাণিজ্য, অলরেডি ইম্পোর্টার করছে কি, ইম্পোর্টার গ্যাস স্টক করে ফেলছে এবং পরের দিন বাজারে কাউ শুরু হয়েছে, দাম বাড়ছে, তারপরে সে সেল করছে। এবং তখন আপনার কাছে ১ কোটি লিটার গ্যাস আছে, এখন পার লিটারে আপনি যদি ১ টাকা করে বাড়ান তাহলে ১ কোটি টাকা বেড়ে গেছে। তো বিষয়টা হচ্ছে এরকম। তো এটা যখন লিক হয়েছে তখন জিয়াউর রহমান চিন্তা করলো, ঠিক আছে মুসলিম প্রধান একটা দেশ, এখানে সবাই ধর্মকর্ম করে, মাশাআল্লাহ নামাজ টামাজ পড়ে, হ্যাঁ, আবার এক একজনের মাশাআল্লাহ হেভি লেভেলের দাড়ি, কপালে দাগ, তো এদেরকে দিয়া তো কিছু একটা করা যাবে, এই রাষ্ট্রতে তো কোরআন তো তারা মানে, এই কারণে কোরআন শপথ করাইলো। কোরআন শপথ করানোর পর দেখেন কি পরিমাণ চুতিয়া চুতিয়া, কোরআন শপথ করানোর পরে এই খবরটাও লিক হয়ে গেল, মানে কোরআন শপথের খবরটাও লিক হয়ে গেল। তো এটা যখন ওই মানব জমিনের ওই সম্পাদক উনি যখন বলতেছিলেন, তখন আমার কাছে মনে হয়েছিল যে আমার একটা মনে পড়ছে যে আপনার ইয়ের কথা, হারুন কিসিঞ্জারের একটা কৌতুক ছিল যে ১৪ একটা মেশিন আবিষ্কার হয়েছে পৃথিবীর সকল দেশে, তার বাতিজাকে বলতেছে যে পৃথিবীর সকল দেশেরা বসাইছে, বাতিজা খুব উৎসাহ নিয়ে জিজ্ঞেস করতেছে আমেরিকাতে কয়জন ধরা খাইছে, তো এক কোথাও ১২ জন, কোথাও ১০ জন, তখন সে বলছে বাংলাদেশে তো এটা বসাইলে তাহলে মেলা লোক ধরা খায়, বাংলাদেশে কয়জন ধরা আছে, বাংলাদেশ আনে নাই, হ্যাঁ আনছে তো, বাংলাদেশও আনছে। বাংলাদেশে ১৪ মেশিন যখন বসাইছে তখন হচ্ছে মেশিনটাই চুরি হয়ে গেছে। তো এখন এই যে মেশিন চুরি হয়ে যাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু চলমান। এখন আমাদের দেশের বিষয়টা হচ্ছে এরকম, আপনি ইরান ইসরায়েল যে গুপ্তচর বৃত্তি যে বিষয়টা, এটা তার আমাদের দেশের মানে আমাদের মতো একটা দেশে তো গুপ্তচর বৃত্তি অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট গুলো তো অ্যাভেলেবেল আছে, এটা আপনার আশেপাশে আছে, আপনি হয়তো জানেনই না কে কার পারপাস সার্ভ করতেছে, এটা অনেকে বুঝতে পারতেছে না। তো যাই হোক, ইরান ইসরায়েলের শান্তি আমরা আমরা চাইতেছি এটা যুদ্ধ না হোক, কারণ হচ্ছে যুদ্ধ হলে আসলে বাংলাদেশে বিশেষ করে, আমি তো অন্য দেশগুলোর থেকেও বেশি চিন্তা করি বাংলাদেশে, কারণ হচ্ছে বাংলাদেশে আমি থাকি, এখানকার দ্রব্যমূল্যের দাম ভাই গরিবের জন্য আকাশচুম্বী হয়ে যাবে, সবকিছু মানে টাফ হয়ে যাবে, বাংলাদেশ কন্ট্রোল করার টাফ হয়ে যাবে, কারণ হচ্ছে একটা একটা ফ্যাসিস্ট রিজম চলে যাওয়ার পরে নতুন একটা সেট আপ এবং হচ্ছে নতুন একটা সরকার, তারা এটাকে হ্যান্ডেল করা টাফ হয়ে যাবে। এবং এই দেশের মানুষ আসলে এতটা হেল্পফুল না, এতটা হেল্পফুল হলে ভাই আপনি ইরানে ইসরায়েলে যুদ্ধ চলছে আপনি প্রতিবাদ জানাতে পারেন, আপনি স্মারকলিপি পাঠান, আপনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম করেন, আপনি ঢাকা শহরের রাস্তায় ১.৫ ঘন্টা ২ ঘন্টার জ্যাম লাগাই দিয়ে আপনি মিছিল করবেন এবং ওই মিছিলে আবার স্লোগান দিবেন, মনে করেন বাংলাদেশ একটা পলিটিক্যাল দলের বিপক্ষে, কি পরিমাণ এটা চুতিয়া আমি চিন্তা করেন, মানে এরা যে বিনোদন কি পরিমাণ দিতে পারে,
হ্যাঁ, এরা সবাই আর্টিস্ট, এক একজন আর্টিস্ট, হ্যাঁ, বিনোদন শিল্পী। তো বিশ্ব রাজনীতি নিয়ে এতটুকুই ছিল। আমাদের দ্বিতীয় যে পর্ব সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি, এনসিপির মৃত্যু। এখন এটা শোনার পরে তো মনে করেন আমাদের ভাই ব্রাদার অনেকে খেপে যাবে যে না এনসিপির মৃত্যু, হোয়াট দ্য ফিশ, আপনি এনসিপি কেমনে মারা গেছে? দেখেন এনসিপি যদি মারা যায় মানে পলিটিক্যালি একটা মানে ফ্রেমওয়ার্ক আছে, একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে যখন আপনি কাউকে মারতে চান তখন তার বন্ধু হয়ে যান, বন্ধু হয়ে গেলে তার আপনার থ্রু উইক পয়েন্টগুলো আপনি জেনে যাবেন, জেনে গেলে আপনি তাকে মেরে দিতে পারবেন। এবং আপনি যদি এটাকে খুবভাবে রিলেট করেন দেখবেন যে আমাদেরকে যারা সব থেকে বেশি ক্ষতি করছে বাংলাদেশের, তারা কিন্তু বাংলাদেশের সব থেকে ভালো বন্ধু, মানে মুখের কথায় বন্ধু আর কি, সোকল্ড বন্ধু। তো এই সোকল্ড বন্ধুরাই কিন্তু আমাদের সব থেকে বেশি ক্ষতি করছে, কারণ তারাই আমাদের আশেপাশে আছে এখন। এবং এই বন্ধুত্বের নাম করে কি না, আরে আমি তো তোমার বন্ধু, তুমি কি কও, হ্যাঁ। এবং পৃথিবীতে যতগুলো মানে ক্রাইম হয়েছে সেগুলো বন্ধুত্ব থেকেই ক্রাইম হয়েছে, বন্ধুত্বের পরিচয় দ্বারা নাম, মানে বন্ধুত্ব শব্দটাকে ব্যবহার করে, সম্পর্কটাকে ব্যবহার করে এই ক্রাইমগুলো করছে। এখন আপনি যদি মনে করেন একটু চোখ বন্ধ করে তাকান, দেখেন যে এনসিপি আর জামাতের একটা জোট হয়েছে, রাইট? এনসিপি আর জামাতের জোট হয়েছে, খুব সুন্দর, ভালো কথা, এটা হইতেই পারে, যদি এখন কোনো বিরোধী দল নাই, এখন যেটা আছে সেটা হচ্ছে বিরোধী জোট। তো এই বিরোধী জোটে মনে করেন এনসিপি এবং জামাত আছে। তো গত পরশুদিন এনসিপির প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। তো জামাত যেহেতু এনসিপির একটা জোটের একটা অংশ, এবং মানে জামাত এনসিপি জোটের একটা জামাত, একটা এনসিপি, অন্য আর দল আছে। তা আমার কাছে মনে হয়েছিল যে এই দল জোটগুলোর মনে করেন আজকে এনসিপির একটা প্রোগ্রাম জামাত এখানে হেল্প করবে, জামাতের একটা প্রোগ্রাম এনসিপি হেল্প করবে। হেল্পটা শুধু জনবল দিয়ে না, হেল্পটা অন্যভাবে না, হেল্পটা অনেকভাবে করতে পারে। যেমন আপনি দেখেন ওই দিনেই, যেদিন এনসিপির প্রতিষ্ঠা বার্ষিকী সেই দিনে জামাত তাদের ইফতার পার্টি করলো। এখন অনেক বললো যে ওই ইফতার পার্টি করছে, তো এটা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল কি হয়েছে ভাই, অনেক কিছু হয়ে গেছে। আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন দেখবেন যে জামাত ইফতার পার্টি করছে, ইফতার পার্টি কইরা জামাত যেটা করছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীকে দাওয়াত দিচ্ছে, এবং প্রধানমন্ত্রী গেছে, এবং পুরো বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়া যারা আছে তারা হচ্ছে জামাতের ইফতার পার্টিকেই প্রমোট করছে, এবং জামাতের ইফতার পার্টির সংবাদে প্রচার করছে। এর ফাঁকে এনসিপি যেটা প্রতিষ্ঠা বার্ষিকী হয়ে গেছে, এবং তাদের সারাদিনে বেশ কিছু কর্মসূচি রাখছে গরিবদের মধ্যে, আহ, আহ, এটা ওটা বিতরণ, ইফতার আয়োজন, বিভিন্ন প্রোগ্রাম করছে, সব কিছুই ধামাচাপা পড়ে দিয়েছে। আপনি মানে আমার আশেপাশে আমি যদি কাউকে জিজ্ঞাসা করি, এবং এনসিপির মতদর্শী বিশ্বাসী তাদের অনেকে জিজ্ঞাসা করছে যে এনসিপির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, তারা বললো যে প্রতিষ্ঠা হয়ে গেছে। তো এনসিপির প্রতিষ্ঠা বার্ষিকী কিন্তু শেয়ার এখন ইতিমধ্যে আপনি দেখেন, এটা কিন্তু কোনো মেন স্ট্রিম মিডিয়াতে আসে নাই। তার কারণ হচ্ছে ওই দিন বৃহত্তম একটা রাজনৈতিক দল, মানে যেহেতু এনসিপি জামাতের থেকে বড়, জামাত এনসিপি থেকে বড়, সো এই রাজনৈতিক দলের যেটা একটা প্রোগ্রাম ছিল, এবং সেখানে প্রধানমন্ত্রী আসছে, রানিং প্রধানমন্ত্রী, যেটা বাংলাদেশের রাজনীতিতে সচরাচর গত 17 বছর আমরা দেখি নাই, প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী একসাথে বসে ইফতার করতেছে। এটা একটা সভ্যতা, এটা একটা কালচার, এটা হচ্ছে একটা কি বলবো শিক্ষা। হ্যাঁ, এই যে সভ্যতাটা, এই শিক্ষাটা প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে থাকা উচিত, এবং এটা আমি এটাকে খুব ভালোভাবে দেখি এবং ভালো চোখেই দেখি। আমি চাই যে একটা সুন্দর বাংলাদেশ, যেখানে আসলে তর্ক থাকবে, ডিবেট থাকবে, সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, বাট দিন শেষে রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের জনগণের কল্যাণে তারা সবাই এক টেবিলে বসবে, একই সিদ্ধান্ত নেবে। তো এখন জামাত কিন্তু চাইলে এই প্রোগ্রামটা একদিন আগে বা একদিন পরে করতে পারতো, করে না, ওই দিনে করছে। এবং এনসিপির মানে ফাইনালি যে এনসিপি কিন্তু মানে এনসিপির ওই নিউজটা ঢাকা পড়ে গেছে। এখন এনসিপি কি রিয়েলাইজ করতে পারছে এই বিষয়টা? যদি এনসিপি রিয়েলাইজ না করতে না পারে, তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি লিখে রাখেন, এনসিপি উইল বি ডেড। কারণ হচ্ছে এইভাবে যদি আরো কয়েকটা প্রোগ্রাম চলতে থাকে, এনসিপি নিউজ শূন্যতায় ভুগবে। আপনি দেখবেন যে এনসিপির বেশ কিছু নেতাকর্মী, যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, অনেকে কিন্তু ভুলভাল বকাবকি শুরু করছে, কারণ যে মেন স্ট্রিম মিডিয়াতে তাদের বয়ান জারি রাখার জন্য, মানে অনেকটা হিরো আলম স্টাইলে, হ্যাঁ। তো হিরো আলম স্টাইলের রাজনীতিগুলোতে একটা ঝামেলা হচ্ছে কি, এগুলো সাস্টেনেবল রাজনীতি না, এগুলো একটা টাইম পরে ঝরে যায়। আপনি মানে একটা লং রেসের রাজনীতি হচ্ছে লম্বা রেসের ঘোড়ার মতো, যেখানে দম রাখতে হয়, যেখানে দম আটকায় রাখতে হয়। 5 বছর আপনি যদি হাঁপায় যান, তাহলে আপনার জন্য রাজনীতি না। যেমন আমি হাঁপায় যাই, আমার জন্য রাজনীতি না। রাজনীতি তার জন্য যে হাঁপায় না, যে হচ্ছে প্রচুর সমালোচনা দিতে পারবে, যে তার মা বোন 14 গোষ্ঠী সবাই গালিগালাজ করবে, সেটা হজম করতে পারবে, আহ, চুপ করে থাকবে, ঠিক আছে 50 বছর পর আমি ক্ষমতা পাবো, তখন আমি দেখবো না কি করা যায়, ইচ্ছা হলে কিছু করবো, না করবো না, সেটা আলাদা হিসাব। বাট এই যে হাঁপায় যাওয়ার যে বিষয়টা, তো রাজনীতিতে এই যে হাঁপায় যাওয়ার বিষয়, তো এই হিরো আলম স্টাইলের রাজনীতিটাতে ঘটনা করছে কি, মানে সমস্যাটা হয় কি, এটা একটা টাইম পরে নতুন হিরো আলম ভার্সন 2 তৈরি হয়ে যায়, তখন আসলে নতুন ভার্সনের কাছে মানুষ চলে যায়, হিরো আলম 1 আস্তে আস্তে হাইড হয়ে যায়। তো এটা হচ্ছে খুব কমন থিওরি। আর যেহেতু তাদের কাছে খুব একটা কোনো বিশাল প্ল্যান নাই, কোনো লম্বা কোনো প্ল্যান নাই, কোনো দীর্ঘমেয়াদী প্ল্যান নাই, এখন কিন্তু আমাদেরকে জানাই নাই বা জনগণকে বুঝাতে সক্ষম হয় নাই, সো তারা কি করবে জানি না।
বাট এইভাবে যদি চলতে থাকে, তাদের জোটের কাছ থেকে যদি তারা কোনো সাপোর্ট না পায়, তাহলে কিন্তু একটা টাইম পরে, নির্দিষ্ট টাইম পরে তারা কিন্তু হারায় যাবে। এটা হারায় যাওয়ার সম্ভাবনা এটাই বেশি। কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতির পটভূমি ডিফারেন্ট। আর জামাত অবশ্যই চাইবে না, যতই জোট করুক, যতই ভাই ব্রাদার হোক, অবশ্যই চাইবে না যে তাদেরকে টপকায় আরেকটা দল এসে সেকেন্ড পজিশনে যাক। তো সিস্টেমেটিকভাবে তারা হচ্ছে তাদের পলিটিক্যাল ডায়াগ্রামে তারা আস্তে আস্তে এনসিপিকে মারার চিন্তাই করবে। যা তারা চাইবে যে এনসিপি যাতে আরেকটা জাতীয় পার্টি হয়ে যায়, যেটা হচ্ছে নির্বাচনের আগে জামাত এনসিপি যখন বিএনপির সাথে জোট করতেছে, তখন আমি বলতেছিলাম যে এটা যদি এনসিপি কারোর সাথে জোটে যায়, তাহলে সাময়িক চোখে অনেকেই মনে করবে যে এনসিপি অনেক ভালো করতেছে, বাট আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে এনসিপি আরেকটা জাতীয় পার্টি তৈরি হচ্ছে, মানে বাংলাদেশে আরেকটা জাতীয় পার্টির তৈরি হচ্ছে। যখন যার প্রয়োজন সে হচ্ছে তাকে অ্যাডপ্ট করবে। এই অ্যাডাপশনের জায়গা থেকে এনসিপি আসলে বাইর হইতে পারবে কিনা, এনসিপিকে একটা দ্বিতীয় দল বা তৃতীয় দল হইতে পারবে, শক্তিশালী দল হইতে পারবে কিনা, স্বতন্ত্র দল, সক্রিয় দল হইতে পারবে কিনা, সেটা সময় বলে দিবে। যদিও তাদের একটা বিশাল সুযোগ ছিল, সেই সুযোগটা তারা হাতছাড়া করছে। আহ, আমি জানি না নেক্সট দিন কি হবে। তো যাই হোক, এটা ছিল আমাদের তিতা কথার প্রথম পর্ব। আমি জানি এটা স্ক্রিপ্টেড কোনো কথাবার্তা ছিল না, সেই কারণে অনেক কিছু অগোছালো ছিল, তার জন্য ক্ষমা প্রার্থী। এবং তিতা কথার এই পর্বগুলো আমরা রেগুলার জারি রাখবো, এবং এই পর্বটা আমরা হচ্ছে কন্টিনিউ করার চিন্তা করতেছি। আমাদের সাথে থাকেন, এবং হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ যাতে না হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করেন, এবং সারা পৃথিবীর মুসলমান এবং সারা পৃথিবীর মানুষ যারা আছে, ভালো মানুষ যারা আছে, তাদেরকে আল্লাহ যাতে সুস্থ রাখে সেটাই কামনা করেন। এবং দেশ জাতি কল্যাণে যদি আপনার ন্যূনতম একটা ছোট্ট প্রডিউস করার একটা অপশন থাকে, সেটা করেন না। কারণ রাষ্ট্র আপনাকে দরকার। সরকার কখনো একা সরকার না, সরকার হচ্ছে পুরো 18 কোটি মানুষকে নিয়ে সরকার। তো সারাদিন হাই উতাস করতে পারবো আমি আপনি, বাট আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে দেশ ভালো থাকলে আমি ভালো থাকবো, আমি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। বাংলাদেশ জিন্দাবাদ।